কখন আসলেন? তুমি যখন সোফা থেকে হেলে দুলে পড়ে যাচ্ছিলে। কথাটাকে রুদ্ধ অপমান করে বলল। বুঝতে পারে না হুর, তাই আর এই বিষয়ে কথা বাড়ালো না। বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করছি। রুদ্ধ তীক্ষ্ণ চোখে হুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না, ঘুমিয়ে পড়েছিলাম। আপনি আসুন, একই সাথে খেয়ে নেব। কথা না বাড়িয়ে রুদ্ধ চলে গেল তার রুমে। এদিকে হুর রান্নাঘরে গিয়ে ওভেনে খাবার গরম করে নিল। বেশি সময় লাগলো না রুদ্ধের আসতে। চটজলদি ফ্রেশ হয়ে দ্রুত চলে আসলো ডাইনিংয়ে। হুর রান্নাঘর থেকে দ্রুত পা চালিয়ে বাটিতে করে তরকারি নিয়ে আসছে। তরকারির বাটি রেখে আবার ছুটলো রান্নাঘরে। হুরের ছোটাছুটি গভীর নয়নে দেখতে লাগলো রুদ্ধ। হুর এক এক করে সব খাবার টেবিলে রেখে নিজেও চেয়ারে বসে পড়ল। রুদ্ধের দিকে তাকাতেই দেখলো রুদ্ধের দৃশ্য তার দিকেই নিবদ্ধ। চাহনি শীতল। হুর নিজেও তাকিয়ে রইল। বারবার মন বলছে এটাই শেষ দেখা। ভেতরাত্মা বলছে যত দেখার এখনই দেখে নে রুদ্ধকে, না হলে সময় পেরিয়ে গেলে আর দেখতে পাবি না। চমকিত হলো হুর। এমন ভাবনাতে সে আসলেই খুব চমকেছে। চমকানোর ঘোর কাটে রুদ্ধের কথায়। সার্ভ করে দাও। আরও চমকে উঠল হুর, কারণ রুদ্ধ কখনো কাউকে বলে না খাবার সার্ভ করে দিতে। তাহলে আজ হঠাৎ? মনের মধ্যে সংশয় থাকলেও তা প্রকাশ করে না হুর। নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রুদ্ধের পাশে এসে দাঁড়ায়। রুদ্ধের প্লেটে খাবার সার্ভ করতে থাকে। এতদিন রুদ্ধের সাথে থেকে ভালো করেই হুরের জানা হয়ে গেছে রুদ্ধ কী কী খায় এবং কতটুকু খায়। প্লেটে খাবার সার্ভ করা হলে হুর যেতে নেয় তার চেয়ারে, থামিয়ে দেয় রুদ্ধ। আমার পাশে বসো। হুর বুঝতে না পেরে বলে, হুম। ইশারায় নিজের পাশের চেয়ার দেখায় রুদ্ধ। রোবটের ন্যায় বসে পড়ে হুর। রুদ্ধ নিজের প্লেটে একটু ভাত নেয়, সাথে তরকারি। হুর ফ্যাল চোখে রুদ্ধের কাণ্ড দেখছে। রুদ্ধ ভাতের সাথে তরকারি মাখিয়ে হুরের মুখের সামনে ধরে। হতভম্ব দৃষ্টি হুরের। হুরকে এইভাবে চেয়ে থাকতে দেখে হালকা হাসল রুদ্ধ। বলে, খেয়ে নাও হুর পাখি, ধরে নাও এটাই আমার হাতে প্রথম এবং শেষ খাবার খাচ্ছ। খোলা এক বিশাল মাঠে অবস্থান করছে রুদ্ধ এবং খোকন। দুইজনই সাথে করে নিয়ে এসেছে তাদের লোক। কিছুটা দূরে রাখা আছে বড় 3টা ট্রাক। 3 ট্রাক মিলিয়ে 100 জনের ওপর মেয়েরা বন্দী আছে। বড়সড় এক ঝগড়া লেগে আছে খোকন আর রুদ্ধের মাঝে। কেউ কারোর থেকে কম যাচ্ছে না। একজন আর একজনকে হুমকি ধামকি দিচ্ছে। ঝগড়ার এক সময় তাদের চারিদিক থেকে পুলিশ এবং র্যাব ঘিরে ধরল। খোকনকে বিচলিত দেখালো। স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রইল রুদ্ধ। সে এক এক করে সবাইকে পরখ করছে। গুনে নিল সব মিলিয়ে কতজন পুলিশ এবং র্যাব এসেছে। সর্বনিম্ন 40 জন তো অবশ্য হবেই। সবার হাতেই বন্দুক বা পিস্তল, যা তাদের দিকেই তাক করা আছে। র্যাবের হেড অফিসার চিল্লিয়ে বলে উঠল, যে যেখানে আছো সে সেখানেই থাকবে, অন্যথায় গুলি করতে বাধ্য হব। খোকনের লোকেরা পালাতে যাচ্ছিল দেখে হেড অফিসার তাদের উদ্দেশ্যে বললেন। থেমে গেল খোকনের দলবল। ইতিমধ্যেই সবাই হাত উঁচু করে রেখেছে, সাথে খোকনও। কিন্তু রুদ্ধ ভাবলেশীনভাবে দাঁড়িয়ে রয়েছে এবং সবার দিকে তাকিয়ে আছে। সবার হাতে হাত করা পরানো হলো। সিনিয়র অফিসার রুদ্ধর দিকে এগিয়ে আসছে ভয়ে ভয়ে, হাতে তার পিস্তল। সিনিয়র অফিসারের পিছে এক কনস্টেবলও আসছে, তার হাতে হাত করা। অফিসার রুদ্ধের মুখোমুখি হয়ে বললেন, আর আন্ডার অ্যারেস্ট মিস্টার হিমায়ত এহসান রুদ্ধ। রুদ্ধের স্বাভাবিক কণ্ঠস্বর। কিসের দায়ে আপনি অ্যারেস্ট করতে চান? অফিসারের ভয় একটু কমে আসলো, কঠিন হয়ে বলল, নারী পাচারকারীর দায়ে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর আপনার উপর আগেরও অনেক অভিযোগ ফাইল করা আছে, আর আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও বের হয়েছে। আমি নারী পাচারকারী কেসের মধ্যে লিপ্ত নই, যাচাই করে দেখতে পারেন। আসল কালপ্রিট খোকন। অহেতুক আমার পিছনে না পড়ে নিজের কাজ করুন, না হলে আমার পিছে লাগার সাঁচা হাড়ে হাড়ে টের পাবেন। অফিসারের বোধহয় একটু ভয় লাগলো, তবুও প্রকাশ করলো না। রুদ্ধের নামে অনেক চর্চা শুনেছে সবার মুখে। লোকটা মারাত্মক লেভেলের ডেঞ্জারাস। এর পিছে যে লেগেছে তাকে দ্বিতীয়বার আর খুঁজে পাওয়া যায়নি। অফিসার শক্ত গলায় বললেন, এসব ধমকি দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন আমি ভয় পাচ্ছি? খোকনকে তো অ্যারেস্ট করা হয়েছে, মেইন কালপ্রিটকেও তাও প্রমাণ হবে। এখন আপনি আমাদের সাথে যেতে বাধ্য, এবং আপনি মনে করবেন না যে আপনি এবার বেঁচে যাবেন। বড়ই ফাঁসা ফেসেছেন। খুব সুন্দর আয়োজন করা হয়েছে আপনাকে জেলের মধ্যে রাখার। নিশ্চিন্তে জেলের ভিতর দিন গুনতে থাকবেন। বলে কনস্টেবলকে ইশারা করলো রুদ্ধকে হাত করা পরাতে। কনস্টেবল নিজেও ভয় পেয়েছে রুদ্ধকে এত সামনে থেকে দেখে।
সেই সাথে তার তেজযুক্ত কথা। ফুল কনফিডেন্স নিয়ে এক একটা কথা বলছে সে। হাত করা পড়াতে হাত কাঁপছে তার। রুদ্ধের দিকে তাকিয়ে দেখলো তার মুখ শীতল থাকলেও চোখ দিয়ে আগুন ঝরছে। রুদ্ধ কিছু বলল না, 2 হাত মুঠ করে সামনে বাড়িয়ে দিল। কনস্টেবলের মনে সাহস এলো। সে কাঁপা কাঁপা হাতে রুদ্ধের হাতে হাত করা পরালো। কিছু সময় নিজের ফর্সা হাতে সিলভার রঙা হাত করার দিকে তাকিয়ে রইল রুদ্ধ। দেখতে মন্দ লাগছে না, শরীরের রঙের সাথে ফুটে উঠেছে। রুদ্ধ স্বইচ্ছেই হাত করা পড়তে চাইলে দেখে অবাক হলো রুদ্ধের দলবল। রুদ্ধ কিছু বলছে না দেখে তারাও কিছু বলতে বা করতে পারছে না। হাত থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো সে। দূর থেকে একটি গাড়ি সামনের দিকে এগিয়ে আসছে। এক মনে সেই দিকে নজর দিয়ে রাখলো রুদ্ধ। গাড়িটি একসময় অতি নিকটে চলে আসলো। গাড়ি থেকে নেমে গেল। প্রথমে বের হয়ে আসলো একটি লোক। পেছন সিট থেকে আরও 2 জন নেমে পড়ল। অন্ধকারের জন্য স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না, তবে অবয়ব দেখে বোঝা যাচ্ছে 2টো মেয়ে হবে। হেঁটে সামনে আসতে লাগলো। সামনে থাকা গাড়ির বাতির আলো একটু একটু করে নজরে আসছে। একসময় সবাই রুদ্ধের চোখের খুব কাছে চলে আসলো। চেনা পরিচিত মুখ দেখে সে তার মুখের দিকেই তাকিয়ে রইল। তাদের সাথে আসা লোকটি রুদ্ধের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, কি মিস্টার রুদ্র, আপনাকে বলেছিলাম না আপনাকে আমি অ্যারেস্ট করে ছাড়ব? সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবেই হোক না কেন আপনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। নাও সি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। গ্যাংস্টারদের আসল ঠিকানা হয় জেলে, খোলা ময়দানে না। বলেই অট্টহাসিতে ফেটে পড়লেন। কোনো মতে নিজের হাসি চেপে রেখে পাশে তাকালেন। নিমেষেই তাচ্ছিল্যের হাসি গায়েব হয়ে প্রাণবন্ত হাসি দিয়ে বললেন, ধন্যবাদ হুর, আজ তোমার জন্য এত বড় ক্রিমিনালকে নিজের হাতের মুঠোয় আনতে পারছি। তুমি না থাকলে এই মিশন কমপ্লিট করতে খুব টাফ হয়ে যেত। তোমায় যতই ধন্যবাদ দেই না কেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। ম্লান হাসল হুর। এতক্ষণ সে মাথা নিচু করে রেখেছিল। শাহেদের কথা শুনে মাথা উঁচু করে তার দিকে তাকালো। রুদ্ধের দিকে তাকানোর সাহস হচ্ছে না, তবে তাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। নিজেকে দমালো না সে। ধীর গতিতে মাথা উঁচু করে রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ তার দিকেই তাকিয়েছিল, যার দরুন চোখাচোখি হয়ে গেল। মলিন চেহারা রুদ্ধের, চোখ শীতল। হুর রুদ্ধের চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেল না, যা ছিল তা কেবল অসহায়ত্ব। রুদ্ধের এমন দৃষ্টি সহ্য করতে পারল না হুর। চোখ নামিয়ে নিল। নিজেকে খুব ছোট মনে হচ্ছে, যদিও এমনটা মনে করা উচিত নয়, কারণ রুদ্ধ একজন ক্রিমিনাল। কয়েকটা খুনের কেসের তকমাও লেগে আছে তার ওপর। হুর আবার তাকালো রুদ্ধের পানে। আগেরবারের মতো এবারও চোখাচোখি হলো। হুর বুঝল রুদ্ধ তার দিকেই তাকিয়েছিল। হুরের দিকে তাকিয়ে মলিন হাসি দিল সে। সে হাসিতে কেঁপে উঠল হুরের বক্ষস্থল। নেত্রকোনায় পানি জড়ো হলো। রুদ্ধ দেখল, অপলক দেখল। একসময় হেড অফিসার অর্ডার দেয় রুদ্ধকে গাড়িতে ওঠাতে। অর্ডার পালন করে কর্মীরা। রুদ্ধকে পেছন থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। রুদ্ধ সাবলীল ভঙ্গিতে হুরের দিকে তাকিয়ে আছে। রুদ্ধকে যত তার কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ততই হুরের ভেতর খালি হয়ে আসছে। চোখ জ্বলছে, দাঁড় হওয়ার শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে পুরো শরীর অবশ হয়ে আছে। 2 দিন পর এলোমেলো হয়ে বিছানায় পিঠ উপর করে শুয়ে আছে হুর। অন্ধকার রুম, লম্বা চুলও এঁকে বেঁকে ছড়িয়ে আছে, টকটকে লাল চোখ। যে কেউ দেখলে বলবে কত শত রাত সে ঘুমায় না। রাত এখন গভীর, কিন্তু চোখে ঘুম নেই হুরের। গত 3টা রাত সে ঘুমাতে পারছে না। নির্ঘুমে কাটছে তার দিনরাত। পানি ছাড়া পেটে কোনো খাবার একদানাও পড়েনি। খটখট শব্দ তুলে দরজায় কেউ টোকা দিল। হুরের কর্ণপাতে পৌঁছালো না। আবারও টোকা দিলে হুর শুনতে পায়। অবশরীর নিয়ে কোনো রকম উঠে বসলো। বিছানা থেকে উঠে রুমের বাতি জ্বালালো। দরজা খুলল। রোকসানা এসেছে, হাতে খাবারের প্লেট। রোকসানার করুণ স্বর, কি কারণে নিজেকে শাস্তি দিচ্ছিস? এভাবে না খেয়ে খেয়ে তো মরে যাবি। হুর বিরক্তি নিয়ে জবাব দেয়, উফ আপু, 1-2 দিন মানুষ না খেলে মরে যায় না। ভালো লাগছিল না তাই খাইনি, ক্ষুধা লাগলে খেয়ে নেবো, চিন্তা করো না তো। খাবারের প্লেট বিছানার উপর রাখলো রোকসানা। প্লেটের উপর থেকে ঢাকনা সরানো অবস্থায় বলে, রুদ্রের জেল যাওয়াতে কি তোর কষ্ট হচ্ছে? হুরের কঠিন উত্তর, সে অপরাধ করেছে তাই শাস্তি পাচ্ছে, এটা আমি কেন কষ্ট পাবো? হুরের অগোচরে হাসল রোকসানা। হুরের উত্তর পুরোপুরিভাবে উপেক্ষা করে বলল, তাহলে তোর দেবদাস হয়ে থাকার কারণ কি? ওহো আপু, তিল থেকে তাল কেন বানাচ্ছ? আমি দেবদাস হয়ে থাকছি না, বরং এটা তোমার মনের ভুল।
কিছুদিন আমার সময় দাও, আমি একা একাই ঠিক হয়ে যাব। অনেকদিন পর এখানে এসেছি, তাই পরিবেশের সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। এ ব্যাপার নিয়ে আর কথা বললেন না রোকসানা। প্লেটের খাবার ঠিকঠাক করে দিয়ে হুরকে বললেন, ফ্রেশ হয়ে আয়, আমার সামনে খাবি। তুমি এত রাতে আমার রুমে কেন এসেছো? এত রাতে বুঝি খাওয়ার সময় হয়? তুমি তোমার রুমে চলে যাও, ঘুমাও, আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব। 2 দিন ধরে তোর কথা শুনছি, দেখে আজ তোর এই অবস্থা। এখন এই মুহূর্তে তুই আমার চোখের সামনে খাবার খাবি, না হলে তোর রুম থেকে আমি এক চুলও নড়ব না। হুর বুঝলো রোকসানার সাথে জেদ করে পারা যাবে না। অগত্যা ফ্রেশ হয়ে তার সামনে কিছুটা খেয়ে নিল। রোকসানা হুরকে ভালোভাবে বিছানায় শুয়ে দিল, কোমর অবধি পাতলা চাদর জড়িয়ে দিল, মাথার কাছে বসে মাথায় কিছুক্ষণ হাত বুলালো, হালকা স্বরে বলল, ঘুমিয়ে যা, নিজের শরীরের সাথে আর হেয়ালি করিস না। যা হওয়ার তা হয়ে গিয়েছে, সব ভুলে যা। চলে গেল রোকসানা। যাওয়ার আগে রুমের বাতি বন্ধ করে দিয়ে গেল। বিছানায় শোয়া অবস্থায় সামনের জানালার দিকে তাকিয়ে রইল হুর। হাত ভাঙা চাঁদ দেখা যাচ্ছে, একটু একটু সোনালি রঙের আবরণ ধারণ করেছে। চাঁদের দিকে তাকিয়ে বুক চিরে বের হয়ে আসলো এক দীর্ঘশ্বাস। আস্তে আস্তে করে চোখ বন্ধ করলো, মন বলে উঠল, আপনার কর্মের সাজা আপনি ভুগছেন, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? কেন আমার বুক পড়ছে? স্বস্তি কেন পাচ্ছি না? বুক খালি কেন লাগছে? বারবার মনে হচ্ছে আমি কোনো ভুল করেছি, কিন্তু আমি তো কোনো ভুল করিনি। একজন ক্রিমিনালকে সাজা দেওয়াতে সাহায্য করেছি। বাকি 10টা মানুষের মতোই যদি আপনি স্বাভাবিক একজন মানুষ হতেন, তাহলে কি হতো? আপনার জন্য ক্ষণে ক্ষণে পড়তে হচ্ছে আমাকে। বারবার নিজেকে দোষী মনে করছি, মানতে পারছি না যে আপনি একটা খুনি। বারবার চোখের সামনে ভেসে আসছে আপনার সাথে আমার কাটানো সেই স্মৃতি। আপনাকে ভুলতে আমি ব্যর্থ হচ্ছি, হেরে যাচ্ছি নিজের হৃদয়ের সাথে। ঝড়ের দিনে আপনার সাথে আমার প্রথম দেখা, আর শেষ দেখাতেও মনের মাঝে ঝড় তুলে দিয়ে গেলেন। আপনার সেই শীতল অসহায়ত্ব চাহনি আমার হৃদয় জ্বালিয়ে দেওয়ার জন্য সক্ষম। আমাদের কাহিনী এতটুকুই ছিল। এতটুকু কাহিনীর মধ্যে অনেক কিছুই স্মৃতি রয়ে গেল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্মরণে আপনি থাকবেন। আপনাকে ভোলা যে বড় দায়। কেটে গেল কয়েকটি দিন। চঞ্চল হুর উদাসীনতায় পরিণত হয়েছে। মুখে তার এক বিন্দুও খুশির ঝলক দেখা যায় না। সারাদিন মুখ চুপসে থাকে। এই কয়েকদিনে রুদ্ধের কথা সে জানতে পারেনি। লোকটা কিভাবে আছে না আছে, খেয়েছে কি খায়নি তাও জানে না, কেমন পরিস্থিতিতে আছে সেটাও জানে না। এমন না যে জানতে ইচ্ছে হয়নি, ভীষণ করে জানতে ইচ্ছে হয়েছিল রুদ্ধ কেমন আছে। তবে মনে পাথর চেপে রয়েছে সে। এর মাঝে কয়েকদিন কলেজে গিয়েছিল, কয়েকটা ক্লাস করেছে, কারণ 2 দিন পরে লাস্ট সেমিস্টার। নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো সে। ড্রয়িং রুমের সোফায় শাহিদ আর রোকসানা বসে আছে। শাহিদ হুরকে দেখে সোফায় বসতে বলে, স্মিত হেসে হুর বসে। সেন্টার টেবিলে 4-3টা কাপ রাখা। শাহিদ সেখান থেকে একটা কাপ নিয়ে হুরের সামনে ধরে। হুর ভাবুক হয়ে কাপ হাতে নেয়। শাহিদ নিজেও 1 কাপ হাতে নেয়, রোকসানাও নেয়। চায়ে 1 চুমুক দিয়ে শাহিদ বলতে শুরু করে, দেখো হুর, তোমাকে এখানে আমি আমার ভরসায় এনেছিলাম। তোমার গার্ডিয়ান বলতে আমি আর তোমার বোন রোকসানা। শুরুতেই যেভাবে লাইফ লিড করছিলে, এখনও সেভাবেই করবে। রুদ্রের মিশনে যে তোমায় এভাবে জড়াবো তা আমি আগেও কল্পনা কখনো করিনি, কিন্তু শেষ অবধি মিশন সাকসেসফুল হয়েছে। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব আমার এত বড় উপকার করার জন্য। রুদ্রকে আজ অবধি কেউ জেলে নিয়ে যেতে পারেনি। বলা বাহুল্য, ক্ষমতার কাছে সবাই হেরে গেছে, কিন্তু এটা যেন আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাই তো না চাইতেও তোমাকে এতে জড়াতে হয়েছিল। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে কখনো শালীন নজরে দেখিনি। এটাও ভাবিনি তুমি রোকসানার চাচাতো বোন, সর্বদা নিজের ছোট বোন মনে করেছি। তাই বলছি, রুদ্র চ্যাপ্টার ভুলে আগের হুর হয়ে যাও। মনে করবে রুদ্র ছিল একটা কালো অধ্যায়। একদিনে চায়ের কাপের দিকে তাকিয়ে আছে হুর। বাবা মায়ের মৃত্যুর পর চাচাতো বোন আর তার স্বামী তাকে আগলে রেখেছে। শাহিদের কথাও মিথ্যে নয়, সে সবসময় হুরকে তার নিজের ছোট বোনের মতোই স্নেহ করেছে। যখন যা প্রয়োজন হয়েছে সব এনে দিয়েছে। বাবা মাকে হারিয়ে যখন পাগলের মতো প্রায় অবস্থা ছিল, তখন শাহিদ তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল।
তাই তো কৃতজ্ঞতা পোষণ করার জন্য শাহেদের কথা মতো রুদ্ধকে ধরিয়ে দিতে সহায়তা করেছে। শাহেদ নিজের কথা শেষ করে চলে গেল তার অফিসে। শাহেদ একজন পুলিশ অফিসার এবং সে তার কর্মে অনেক খ্যাতি অর্জন করেছেন। শাহেদের সাথে রোকসানার বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল। বিয়ের পর রোকসানা চলে এসেছিল শহরে। আপন চাচাতো বোন রোকসানা হুরের, সেই ক্ষেত্রে তার ঠাঁই কোথাও না হলেও তার বোনের কাছে ঠিকই হয়েছে। তার এক সৎ মামা ছিল, সে হুরকে নিতে চেয়েছিল, কিন্তু হুর যেতে নারাজ। ঢিলে চরিত্র তার এবং তার ছেলেদেরও, তাই সে প্রতিজ্ঞা করেছে মরে গেলেও কখনো তার মামার কাছে যাবে না। হুর যখন কোনো আলোর সন্ধান খুঁজে পায় না, তখন শাহেদই হুরের দিকে হাত বাড়িয়েছিল। হুরকে কথা দিয়েছিল তার সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে। সেই থেকে হুর শাহেদদের বাড়িতে থাকে। 2 মাস অতিবাহিত হওয়ার পর একদিন শাহেদ তার কাছে একটা আবদার নিয়ে আসে। প্রথমে কিন্তু পরন্তু করলেও পরবর্তীতে মেনে নিয়েছিল, সাহায্য করেছিল শাহেদের মিশনে। চা পান না করেও হুর তার রুমে চলে আসে। সব কিছু বিষাক্ত লাগছে, কোনো কিছুতে শান্তি খুঁজে পাচ্ছে না। চারপাশটায় বিষাক্ত ভাব যেন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তাই তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো সে। বই খুলে টেবিলে বসে পড়ল। পরদিন সন্ধ্যায় আনমনা হয়ে হুর জানালার বাহিরে তাকিয়ে আছে। শূন্য মস্তিষ্ক, আকস্মিক চোখ বেয়ে গালে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। যখন টের পেল তখন গালে হাত দিল। পানির অস্তিত্ব পেয়ে চমকে গেল, দ্রুত গাল মুছে নিল। রুমে থাকতে আর মন চাইছে না, দম বন্ধ লাগছে, তাই রুম থেকে বের হয়ে গেল। রোকসানার রুমের দিক দিয়ে ড্রয়িং রুমের দিকে যেতে নেবে, তখনই কারোর কথা শুনে পা থেমে যায়। আড়াল হয়ে জানালার সাইডে দাঁড় হয়, কান পেতে কথা শোনার চেষ্টা করে। কেউ একজন বলছে, স্যার, রুদ্র স্যারকে তো ছেড়ে দেওয়া উচিত। উনি তো নারী পাচারকারী মামলায় ইনভলভ না। আর তোমার কাছ থেকে আমি কোনো অ্যাডভাইস চাইনি ফারুক। সে নারী পাচারকারী মামলার সাথে জড়িত না থাকলে তার বিরুদ্ধে আরও মামলা আছে। কিন্তু স্যার, উনি তো শুধু ধোকা। আবারও থামিয়ে দিল শাহেদ। বলল, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, গুরুত্বপূর্ণ কিছু থাকলে বলতে পারো। সেখান থেকে সরে আসলো হুর। গোলকধাঁধা মনে হচ্ছে সব কিছু। মস্তিষ্ক এলোমেলো লাগছে, হাঁসফাঁস লাগছে। বারবার মনে হচ্ছে কোনো না কোনো এক জায়গায় তার ভুল হয়েছে। ভুলটাকে সংশোধন না করলে বড্ড বেশি দেরি হয়ে যাবে। কিন্তু কিভাবে সত্য বের করবে? মাথা ব্যথা তীর করে বেড়ে যাচ্ছে। এই বুঝি ফেটে যাবে? রাতে ভালোভাবে ঘুম না হওয়ার কারণে প্রায়ই মাথা ব্যথা হয়। বিছানায় চিন্তিত হয়ে বসে আছে হুর। মাথায় একটাই চিন্তা, কিভাবে রুদ্ধের সত্য জানতে পারবে। রুদ্ধের সত্য জানতে হলে স্বয়ং রুদ্ধের সাথে দেখা করতে হবে, কিন্তু রুদ্ধের সাথে দেখা করাটা তো অসম্ভব। হুর কি করবে না করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মাথায় ইমতিয়াজের কথা আসলো। চট করেই বসা থেকে উঠে দাঁড়ালো। এখন ইমতিয়াজকে কোথায় পাবে সেটা ভাবতে লাগলো। ড্রেসিং টেবিলের ওপরে থাকা পার্স নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে রোকসানা বসেছিল। হুরকে বের হতে দেখে রোকসানা জিজ্ঞেস করলো, কি রে, সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস? হুর তাড়াহুড়োর সহিত বলল, আপু, মুক্তাদের বাসায় যাচ্ছি, জরুরি কিছু নোটস আনা বাকি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। সাথে ড্রাইভারকে নিয়ে যাস। না আপু, ড্রাইভারের প্রয়োজন হবে না, হাঁটতে হাঁটতে চলে যাব, এমনিতে অনেকদিন ধরে হাঁটা হচ্ছে না। আর কিছু বলল না রোকসানা। হুর দ্রুত পায়ে বেরিয়ে গেল। বাড়ির থেকে অনেকটা দূরে এসে সিএনজি নিল। সিএনজি মামাকে বলল এয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি অফিসে নিয়ে যেতে। একদিন কথায় কথায় হুর জানতে পেরেছিল রুদ্ধের অফিসের নাম। সেটা আজও স্মরণ আছে। প্রায় 15 মিনিট রাস্তা অতিক্রম করার পর সিএনজি থামল অফিসের নিচে। পার্স থেকে টাকা বের করে দ্রুত গতিতে অফিসের ভেতরে প্রবেশ করলো হুর। তড়িঘড়ি করে রিসেপশনে আসলো। রিসেপশনিস্টের কাছ থেকে ইমতিয়াজের কথা জিজ্ঞেস করলো। সে জানালো ইমতিয়াজ অফিসের মধ্যেই আছে। হুর তার সাথে দেখা করতে চাইলে রিসেপশনিস্ট জিজ্ঞেস করে তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। হুর মলিন মুখে না বলে। রিসেপশনিস্ট বলে, দুঃখিত ম্যাম, অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত স্যারের সাথে কেউ দেখা করতে পারবেন না আজ, আপনি কাল আসুন। হুর বিনতি করে বলে, প্লিজ আপু, আমার ভাইয়ার সাথে দেখা করতে দিন, খুব দরকারে তার কাছে এসেছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। রিসেপশনিস্ট কিছুক্ষণ হুরের দিকে তাকিয়ে তার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো। হুরের চেহারায় স্পষ্ট অসহায়ত্বের ছাপ, তাই রিসেপশনিস্ট বলল, ওকে ম্যাম, আমি স্যারকে আপনার কথা বলছি। নাম কি আপনার ম্যাম? হুর নিজের নাম বলল।
রিসেপশনিস্ট ইমতিয়াজকে জানাতে ইমতিয়াজ বলল সে আসছে। ইমতিয়াজ দেরি না করে মিনিটের মাঝেই রিসেপশনের কাছে হাজির হয়। দৌড়ে আসার কারণে হাঁপিয়ে উঠেছে সে। হাঁপাতে হাঁপাতে হুরের দিকে তাকালো, বলল, ভাবি আপনি এসেছেন? ইমতিয়াজের ভাবি সম্বোধনে কিছুটা থমকে গেল হুর। তাকে ভাবি কেন বলা হচ্ছে সেটা ভাবতে পারল না। এখন এসবকে প্রাধান্য না দিয়ে হুর ইমতিয়াজকে বলল, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভাইয়া। নিঃশ্বাসের গতি কমে আসলো ইমতিয়াজের। হুরকে আদেশ করে বলল, আসুন আমার সাথে। ইমতিয়াজের পিছে পিছে যাচ্ছে হুর। ইমতিয়াজ নিজের কেবিনে নিয়ে আসলো হুরকে। হুরকে চেয়ারে বসার জন্য অনুরোধ করলো, তবে হুর বসল না। বিচলিত হয়ে আছে তার মন মস্তিষ্ক। যতক্ষণ না পর্যন্ত বিচলিত ভাব কমাবে ততক্ষণ পর্যন্ত সে শান্ত থাকতে পারবে না। এই মুহূর্তে ইমতিয়াজের কাছ থেকে তার সব কথা জানতে হবে, রুদ্ধের সব সত্যি কথা জানতে হবে। তাই সময় ব্যয় না করে প্রশ্ন করে, উনি কেমন আছেন? ইমতিয়াজ হুরের দিকে তাকায়, অনেকক্ষণ তাকায়। হুরের চেহারায় স্পষ্ট কষ্ট দেখতে পাচ্ছে, যা এতদিন ধরে রুদ্ধের চেহারায়ও দেখা গিয়েছে। দুইজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ কাউকে প্রকাশ করছে না। প্রকাশ করার মতো তো কোনো উপায় নেই। দুইজন মানব দুই প্রান্তে আছে, কেউ কারোর দেখা পাচ্ছে না। হুরের প্রশ্নের উত্তরে ইমতিয়াজ কাতর কণ্ঠে বলে, ভালো নেই ভাবি, ভাইয়া একদম ভালো নেই। কেঁপে উঠল হুরের বক্ষস্থল। নেত্রকোনায় পানিদের স্রোত বয়ে গেল। ইমতিয়াজ আবার বলল, আপনি আসতে এত লেট কেন করলেন ভাবি? হুর চোখ নিচে নামিয়ে নিল। ইমতিয়াজ শুরু থেকে বলতে লাগলো, আপনি কি মনে করেছিলেন আপনি ভাইয়ের নাকের নিচ থেকে সব তথ্য কালেক্ট করে পুলিশদের দিবেন আর ভাইয়া জানতেও পারবে না? ভাইয়া আপনাকে প্রথম দিনই সন্দেহ করেছিল, কিন্তু আপনাকে বুঝতে দেয়নি। মনে প্রশ্ন জাগতে পারে যে আপনাকে প্রথম দিনই কিভাবে সন্দেহ করেছিল, তাই না? আর যদি সন্দেহ করেই থাকে তাহলে কিছু বলল না কেন? হুর অবাক হয়ে মাথা নাড়ালো। ইমতিয়াজ স্মিত হাসলো, আবার বলতে লাগলো, আপনাকে অজ্ঞান অবস্থায় বাহুডোরে যখন ভাইয়া আপনাকে রেখেছিল, তার কিছুটা দূরে গিয়েই বুঝতে পেরেছিল তার সাথে কোনো ষড়যত্ন হচ্ছে। গাড়ির আয়না দিয়ে পিছনে কয়েকজনকে সে দেখতে পেয়েছিল, যদিও তারা লুকিয়েছিল, কিন্তু ভাইয়ের কাছ থেকে অগোচর হতে পারেনি। সে তখনই সন্দেহ করা শুরু করে দিয়েছিল, কিন্তু আপনাকে বুঝতে দেয়নি। সে দেখতে চেয়েছিল আপনাদের প্ল্যান কত দূর অবধি যায় এবং আপনি তার সাথে কি কি করেন। ভাইয়া বারবারই মাস্টার মাইন্ড গেম খেলতে খুবই পছন্দ করেন, তাই তো সে আপনার সাথে গেমে যুক্ত হয়েছেন। আপনার এক একটা পদক্ষেপ ভাইয়া মেপে মেপে রাখত। আপনি কখন কি করেন তাও জানতো। আপনি যে লুকিয়ে ভাইয়ার রুমে প্রবেশ করতেন তাও জানতো। এখন অবশ্য মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কিভাবে জানলো আপনি তার রুমে গেছেন। ভাইয়ের রুমে এবং বাইরে হিডেন ক্যামেরা লাগানো আছে, এবং আপনি একটা জিনিস হয়তো খেয়াল করেননি। যখনই কেউ ভাইয়ের রুমের দরজা খুলে তখন খট করে একটা শব্দ হয়। সেটা একটা সিকিউরিটি সিস্টেম। সে শব্দটা হওয়ার সাথে সাথেই ভাইয়ের ফোনে নোটিফিকেশন চলে যায়, তাই সহজে ভাইয়া বুঝতে পারে তার রুমে কে যাওয়া আসা করছে। আর আপনি যখন চুরি করে ভাইয়ার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিলেন তখন ভাইয়াও বুঝে গিয়েছিল। সেটা কিভাবে বুঝছিল তা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। তবে এসবের ব্যাপারে আমি প্রথমে কোনো কিছুই জানতে পারিনি। একদিন ভাইয়াকে দেখেছিলাম ল্যাপটপে বসে বসে আপনার কার্যকলাপ দেখছিল। সেদিন আমি খুবই অবাক হয়েছিলাম। তবে ভাইয়াকে দেখা গিয়েছিল স্বাভাবিক, যেন সে প্রথম থেকেই এইসবের ব্যাপারে অজ্ঞত ছিল। তাকে জিজ্ঞাসা করলে সে সব কিছুই আমায় বলে দেয়। আমি এসব মানতে পারিনি, তাই ভাইয়াকে বলেছিলাম আপনার কোনো একটা ব্যবস্থা করতে, কিন্তু ভাইয়া করতে দেয়নি। ভাইয়া চাইনি আপনার উপর একটা আঁচল লাগুক। আপনি যে ছাদের রুমে গিয়েছিলেন তাও ভাইয়া জানে। সেখান থেকে আপনি কি কি ডকুমেন্ট কালেক্ট করে পুলিশদের হাতে দিয়েছেন তাও জানে, কিন্তু কখনো এ নিয়ে আপনাকে প্রশ্ন করেনি। ভাইয়া মনে করেছিল আপনি তাকে বুঝবেন, আপনি যেই উদ্দেশ্য এসেছিলেন তা ভাঙবে। কারণ ভাইয়া সঠিক ছিল, ভাইয়া খুনি, তবে সে কখনো ভালো মানুষদের খুন করেনি। যারা তার সাথে ধোঁকাধারি করেছে, যারা তার ক্ষতি করতে চেয়েছে, তাদেরকে সে দুনিয়া থেকে গায়েব করে দিয়েছে। যারা নরপশু তাদেরকে ভাইয়া খুন করেছে।
চোখে টইটুম্বুর পানি, তবে মুখে লেগে আছে আশ্চর্য। হুর কখনো ভাবতেও পারেনি যে রুদ্ধ সব আগে জেনে গিয়েছে এবং সত্য কথা জানার পরও তাকে জানে বাঁচিয়ে রেখেছে এবং তার সাথে খুব স্বাভাবিকভাবে ব্যবহার করেছে। এটা মানতে বড্ড কষ্ট হচ্ছে হুরের। রুদ্ধ ইচ্ছে করে হুরের কোনো ক্ষতি করেনি। সে জানতো হুর তার শত্রু, তারপরও তাকে বাঁচিয়ে রেখেছে। যখন যেটার প্রয়োজন হয়েছিল সব দিয়েছিল। আগের তুলনায় এখন নিজেকে আরও বেশি দোষী মনে হচ্ছে নিজেকে। সব সত্য কথা শোনার পর মাথায় একটাই কথা ভনভন করছে। ভাইয়া উনি এখন কোথায়? ইমতিয়াজের আহত কণ্ঠস্বর। ভাইয়াকে এখন রিমান্ডে রাখা হয়েছে। গত 2 দিন ধরে সে রিমান্ডে আছে। এতদিন ক্ষমতার পাওয়ার তাকে হেফাজতে রাখতে পারলেও 2 দিন ধরে পারছি না। যেখানে ভাইয়া নিজের ইচ্ছায় সে হাজত থেকে বের হয়ে আসা, সেখানে আমি বা কি করতে পারি? আমি জামিনপত্র রেডি করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভাইয়ের আদেশ, সে এখানেই থাকতে চায়। অনেক বুঝেও লাভ হয়নি। প্রতিবারই ব্যর্থ হয়ে আমায় ফেরত আসতে হয়েছে। এখন শেষ ভরসা আপনি। ভাইয়া বলেছিল আপনি আসবেন, কিন্তু আসতে যে এত লেট করবেন তা জানতাম না। এখন আপনি পারেন ভাইয়াকে জেল থেকে বের করে আনতে। ভাইয়ের অবস্থা খুবই শোচনীয়। মারতে মারতে ভাইয়াকে আত্মহত্যা করে দিয়েছে। আপনি প্লিজ ভাইয়াকে বোঝান। অনর্গল গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে হুরের। নিজের অজান্তে সে রুদ্ধকে কষ্ট দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। হুর কাঁপা কাঁপা স্বরে বলে, আমাকে ওনার কাছে নিয়ে চলুন প্লিজ। ইমতিয়াজের মুখে হাসির ঝলক। সে দ্রুতগতিতে মাথা নাড়ালো। মাথা নাড়ানো অবস্থায় বলল, হ্যাঁ ভাবি, চলুন। আমি এক্ষুনি আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। পুলিশ স্টেশনে চলে আসলো দুজন। রুদ্ধের সাথে দেখা করতে চাইলে অফিসাররা দেখা করতে দেয় না। তবে ইমতিয়াজ তাদের কানে এমন কিছু বলে যে অফিসাররা আমতা আমতা করে পারমিশন দিয়ে দেয়। ইমতিয়াজ অনেক সময় চেয়েছে, কমপক্ষে 1 ঘন্টা তো দিতেই হবে। সাবলীলভাবে অফিসাররাও মেনে নিয়েছে। ঘুটঘুটে অন্ধকার একটি রুমের মধ্যে ছোট একটি ল্যাম্প জ্বলছে টেবিলের ওপর। টেবিলের দুপাশে 2টি চেয়ার, যার একটিতে একজন বসে আছে মাথা নিচু করে। দেখেই বোঝা যাচ্ছে খুব উচ্ছৃঙ্খল। 2 হাতে হাতখড়া পরানো, টেবিলের ওপর মুঠো করে রাখা। দরজার কাছ থেকে কারোর হাঁটার শব্দ শোনা গেল। শব্দটা দরজার কাছে এসে বন্ধ হয়ে গেল। মাথা নিচু রেখে রুদ্ধ চোখ উঁচু করল। দৃষ্টিগোচরে আসলো অবয়ব এক নারীকে। সেভাবে দেখেই মুচকি হাসলো, তবে নারীটি টের পেল না। রুদ্ধ নিজের জায়গা ছাড়ল, চেয়ার থেকে উঠে রুমের মাঝ বরাবর দাঁড় হলো। মাথা তার তখনও নিচু। হুট দৌড়ে রুদ্ধকে জাপটে ধরল, সাথে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নার মাত্রা একসময় তীব্র হলো, জোরে জোরে কাঁদতে লাগলো। রুদ্ধের 2 হাত সামনে থাকায় জড়িয়ে ধরতে সুবিধা পাচ্ছিল না হুর। তাই রুদ্ধকে ছেড়ে রুদ্ধের 2 হাত উঁচু করে তার মাঝখানে সে ঢুকে পড়ল। 2 হাতে পিঠ জড়িয়ে বুকের সাথে রাখল। মনে হচ্ছে কত বছরে এ বুকে সে মাথা রাখে না, শান্তি পায় না। রুদ্ধ নিবিড়ভাবে জড়িয়ে ধরে হুরকে। এতে কান্নার বেগ আরও বেড়ে যায় হুরের। কান্না করা অবস্থায় বলে, কেন এমন করলেন? কেন জেনে বুঝে সবটা হতে দিলেন? আপনি তো জানতেন আমি ভুল ছিলাম, তাহলে কেন সঠিক রাস্তা দেখাননি? গোঙালো রুদ্ধ। বিচলিত হলো হুর। ছাড়তে চাইল, রুদ্ধ ছাড়ল না, জড়িয়ে ধরে রাখল। কিছুক্ষণ হুরকে ধরে নিস্তব্ধতায় সময় কাটিয়ে দিল। তারপর রুদ্ধ নিজেই হুরকে ছাড়তে চাইল। এবার হুর ছাড়তে নারাজ। হুর তাকে ছাড়ছে না দেখে রুদ্ধ নিজের মুখ খোলে। ছাড়ো হুর পাখি, অনেকদিন হলো গোসল করি না, বিশ্রী গন্ধ আসছে শরীর থেকে। রুদ্ধের কথায় যেন জড়িয়ে ধরার জোর আরও বেড়ে যায়। রুদ্ধ উপায় না পেয়ে বলে, হুর পাখি ব্যথা পাচ্ছ তো? তৎক্ষণাৎ রুদ্ধকে ছেড়ে দিল হুর। ইমতিয়াজ বলেছিল পুলিশের লোকেরা রুদ্ধকে অনেক মেরেছে, কিন্তু অন্ধকারের জন্য কিছু বুঝতে পারছে না। হুর রুদ্ধের হাত টেনে টেবিলের কাছে নিয়ে আসলো। সাথে সাথেই রুদ্ধের চেহারা স্পষ্ট হলো। চেহারায় কিছু কিছু জায়গায় কালশিটে দাগ পড়ে গেছে। ধক করে উঠল হুরের কলিজা। রুদ্ধের হাত টেনে হাত দেখতে লাগলো। অসংখ্য মারের দাগ। ডুকরে কেঁদে উঠল হুর। রুদ্ধের পরনে ময়লা টি শার্ট উঠিয়ে পিঠের মারের দাগগুলো দেখল। কাপা কাপা হাতে দাগগুলোর ওপর স্পর্শ করল হুর। বলল, এত মেরেছে আপনাকে? বলেই আবার কান্না করতে লাগলো। রুদ্ধ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। হুরের কান্না কখন শেষ হবে তাই ভাবছে। তবে এটা নিশ্চিত কান্না তার দীর্ঘ থাকবে,
কান্নারত হুরকে পরখ করছে রুদ্ধ। কয়েকদিনে মেয়েটা আরো শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমে গেছে। তবে এই টইটম্বুর হুরকে দেখতে বেশ লাগছে। হুর কান্না করতে করতে আবার বলে, ইমতিয়াজ ভাইয়া তো বেল পেপার নিয়ে এসেছিল, তাহলে কেন আপনি নিজেকে এই চার দেয়ালের মাঝে আটকে রেখেছেন? কেন নিজেকে শাস্তি দিচ্ছেন? আপনি প্লিজ এখান থেকে চলুন। আপনাকে এভাবে দেখতে আমার একদমই ভালো লাগছে না, বুক ফেটে যাচ্ছে। আপনি এক্ষুনি আমার সাথে যাবেন, নাহলে আপনার সাথে আমিও আপনার কাছে থাকবো। রুদ্ধ এবার হুরের এক হাত ধরে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়। হুরের কান্নারত চেহারার দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলে, কেন তুমি না চাচ্ছিলে আমি জেলে থাকি? আমাকে জেলে ভরানোর জন্যই তো তোমাদের এই কারসাজি। এখন তোমাদের মিশন সাকসেসফুল, এখন আমি জেলে, তাই আনন্দ না করে শোক কেন পালন করছো? তোমাদের তো উচিত বড় একটা পার্টি থ্রো করা। আফটার অল গ্যাংস্টার হিমায়েত এহসান রুদ্ধকে জব্দ করতে পেরেছো তোমরা। খুশির কান্না তোমার চোখে নেই কেন? কেন তোমার চোখে দুঃখের কান্না? কেন শোক পালন করছো? কেন এসেছো এখানে? যা চেয়েছিলে তাই তো পেয়েছো, তাহলে আমাকে এখানে দেখে বুক কেন ফাটছে তোমার? ধোঁকাবাজদের কখনো বুক ফাটে না। আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল রুদ্ধকে। হো হো করে কান্না করছে সে। হেঁচকি তুলে বলে, বিশ্বাস করুন, আমি এসব কোনো কিছুই করতে চাইনি। দুলাভাই আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিল, তাই বাধ্য হয়ে করেছি। তবে বিশ্বাস করুন, আমি আপনার কাছে কোনো কিছুই মিথ্যা বলিনি। আমার অতীতে ঘটে যাওয়ার সব ঘটনা সত্য। দুলাভাই বলেছিল আপনি মেয়ে পাচার করেন এবং কি অনেক অবৈধ কাজে লিপ্ত আছেন, তাই আমায় এসব করতে বাধ্য করেছেন। কিন্তু কয়েকদিন আপনার সাথে থেকে আমি বুঝেছিলাম আপনি এমন লোক না, তাই আপনাকে জানতে চেয়েছিলাম, চিনতে চেয়েছিলাম। কিন্তু সেদিন রাতের নারী পাচারকারীর কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। এ বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার সময় হয়ে ওঠেনি। কিছু করার আগেই দুলাভাই এবং তার টিম আপনাকে ধরার ফোন দিয়ে এটে বসে, তাই আমি চেয়েও কোনো কিছু করতে পারিনি। সে রাতের পর থেকে আমি ঘুমাতে পারছি না, কোনো কিছুতে শান্তি পাচ্ছি না। বারবার আপনাকে মনে পড়ছিল, বারবার মনে হচ্ছিল আপনি নির্দোষ, কিন্তু আমি এক ভেড়া জালে আটকে ছিলাম, তাই কোনো কিছুই জানতে পারিনি। আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না রুদ্ধ, ভীষণ কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাব। প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। রুদ্ধের বুকে থুতনি ঠেকিয়ে চোখে জল নিয়ে তার দিকে তাকিয়ে আছে হুর। অপেক্ষা রুদ্ধের উত্তরের। রুদ্ধ কোনো কথা বলছে না, এক মনে হুরকে দেখে যাচ্ছে। হুরও রুদ্ধের শুকিয়ে যাওয়া ওষ্ঠের দিকে তাকিয়ে আছে। হুরের দিকে তাকিয়ে আকস্মিক রুদ্ধ বলে, পিপাসা পেয়েছে হুর পাখি। সাথে সাথে রুদ্ধের ওষ্ঠ থেকে চোখ সরিয়ে নেয় হুর। আশেপাশে তালাশ করে পানির, কিন্তু কোনো জায়গায় দেখা মিলে না। তাই সে নিজেকে রুদ্ধের বাহুডোর থেকে ছাড়াতে চায়। রুদ্ধ তাকে ছাড়ে না দেখে হুর বলে, ছাড়ুন, আমি বাহির থেকে পানি নিয়ে আসছি। আমার পানির পিপাসা পাইনি। ভ্রুকুচকে রুদ্ধের দিকে তাকালো হুর। মিলাতে চেষ্টা করলো রুদ্ধের কথা। প্রথমে বলল পিপাসা পেয়েছে, পানি দিতে চাইলে বলছে পানির পিপাসা পায়নি। পানির পিপাসা ছাড়া তাহলে কিসের পিপাসা লাগে মানুষের? বুঝতে না পেরে জিজ্ঞেস করলো হুর, পানির পিপাসা পাইনি মানে? তাহলে কিসের পিপাসা পেয়েছে? রুদ্ধের নজর এখনো হুরের ওষ্ঠের দিকে। রুদ্ধ ইশারা দিয়ে বুঝালো তার কিসের তৃষ্ণা পেয়েছে। হুর বুঝে আমতা আমতা করে বলল, দেখুন, আপনার অবস্থান এখন হাজতে, আপনার শরীরও ভীষণ দুর্বল, তাই এখন এসব। হুরকে শেষ করতে না দিয়ে রুদ্ধ বলে, কিস দিলে দুর্বলতা কমে আসবে, গ্লুকোজের মতো কাজ করবে। হতবম্ব হুর। মানুষ হাজতে থেকে যে এমন অশ্লীল কথা বলতে পারে তা জানা ছিল না। কিস নাকি গ্লুকোজের মতো কাজ করে, এটা কোনো কথা হলো? হুরের নিজেও এতক্ষণ ইচ্ছে জাগছিল রুদ্ধের নিরস ওষ্ঠে নিজ ওষ্ঠ দ্বারা ভিজিয়ে দিতে, কিন্তু রুদ্ধ কি ভাববে তাই নিয়ে আর আগ্রহ পোষণ করেনি সে। এখন যেহেতু রুদ্ধ নিজেই আগ্রহ পোষণ করেছে, সেক্ষেত্রে হুর আর সময় ব্যয় করেনি। দুই পায়ের পাতায় ভর করে উঁচু হওয়ার চেষ্টা করলো, একটু হয়েও গেল। কোমর আঁকড়ে ধরে হুরকে সাহায্য করলো রুদ্ধ। রুদ্ধের দুকাদের পিছনে হাত রাখলো, কাপা ওষ্ঠ নিয়ে রুদ্ধের ওষ্ঠের দিকে এগিয়ে গেল। চোখ বন্ধ করে আছে, খুব লজ্জা লাগছে তার। তাই তো রুদ্ধের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ মেলাতে সাহস পাচ্ছে না। তা বুঝে রুদ্ধ নিজেই হুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করলো। কিছুক্ষণ পর হুরের ওষ্ঠ থেকে নিজের ওষ্ঠ সরালো রুদ্ধ। হুরের উস্কো খুস্কো চুল ঠিক করতে করতে বলল, ইমতিয়াজকে বলো বেল করাতে। ঠোঁট চওড়া করে হাসলো হুর। ভীষণ আনন্দ লাগছে তার।
রুদ্ধের থেকে নিজেকে ছাড়িয়ে ছুট লাগালো বাহিরে। উল্লাসিত হয় ইমতিয়াজের কথাটা জানতেই। ইমতিয়াজও আনন্দিত হলো। সে আসার পথেই উকিলকে ফোন করে জানিয়ে দিয়েছিল পুলিশ স্টেশনে আসার জন্য, কারণ সে জানতো হুর রুদ্ধের সাথে দেখা করার পর আর হাজতে থাকতে চাইবে না, তাই সব ব্যবস্থা আগেই করে রেখেছিল। উকিল সব পেপারস দেখিয়ে রুদ্ধকে ছাড়িয়ে নিল। গাড়ির পিছন সিটে রুদ্ধ আর হুর বসে আছে। রুদ্ধের মুখভঙ্গি দুর্বল থাকলেও হুরের করুণ হয়ে আছে। বারবার আর চোখে রুদ্ধের দিকে তাকাচ্ছে। রুদ্ধের চোখ বন্ধ, তবুও সে টের পাচ্ছে যে হুর তার দিকে তাকিয়ে আছে। ফ্রন্ট সিটে ড্রাইভার আর ইমতিয়াজ বসে আছে। ইমতিয়াজ পিছন ঘুরে এক পলক রুদ্ধের দিকে তাকালো। ড্রাইভারকে বলল, এই হাসপাতালে ঘোরান। সাথে সাথে রুদ্ধ বলে, হসপিটালে না, কাজী অফিসের দিকে নিয়ে যান। বিয়ে চকিত হয়ে ইমতিয়াজ আর হুর রুদ্ধের দিকে তাকায়। ইমতিয়াজ হুর চকিত হয়ে একত্রে প্রশ্ন করে, কাজী অফিসে কেন? রুদ্ধের স্বাভাবিক উত্তর। করতে ইমতিয়াজ আর হুর একে অপরের দিকে তাকালো। ইমতিয়াজ জিজ্ঞেস করলো, বিয়ে করতে মানে? কাকে বিয়ে করবে? স্বাভাবিক রুদ্ধ তীক্ষ্ণ চোখে তাকায়, দাঁত কিরমির করে বলে, তোর ভাবিকে। ব্যাস, মুখ বন্ধ হয়ে যায় ইমতিয়াজের। তবে হুর বিস্ময় নিয়ে তাকায় রুদ্ধের দিকে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে, ইমতিয়াজ ভাইয়ার ভাবিকে করবেন মানে? মানে আমাকে? হুরের কথায় উত্তর দেয় না রুদ্ধ। ইমতিয়াজের উদ্দেশ্যে বলে, সব পেপারস রেডি করে রেখো। ইন কাজী অফিস। কাজীর মুখোমুখি হয়ে বসে আছে হুর আর রুদ্ধ। কাজী ইতিমধ্যে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। হুর ভ্যাবলার মতো শুধু তাকিয়ে আছে। রুদ্ধের মাথায় হঠাৎ বিয়ের ভূত কিভাবে চেপে বসেছে তাই ভাবছে। দেখতে দেখতে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। ঘোরের মধ্যে আছে হুর, ঘোর কাটিয়ে উঠতে পারছে না। সন্ধ্যা শেষে রাতের আগমন। গাড়ি এসে থামলো রুদ্ধ ম্যানশনে। প্রতিবারের মতো এবারও গার্ড গাড়ির দরজা খুলে দিল। নেমে পড়ল সবাই। রুদ্ধ আর হুরের সাথে ইমতিয়াজও এসেছে। মেন ডোর অতিক্রম করে ড্রয়িং রুমে আসতেই দেখলো লিলিয়া জেরিন সোফায় বসে আছে। হুরকে দেখে তড়িৎ গতিতে বসা থেকে দাঁড়িয়ে গেল। দৌড়ে হুরের কাছে আসলো। জেরিন উচ্ছ্বাসিত হয়ে বলল, তুমি এসেছো হুর। জানো কত মিস করেছি। কোথায় ছিলে এতদিন? জেরিনের প্রশ্ন শেষ হতে না হতেই লিলি প্রশ্ন করে, এতদিন একটা কল অব্দি দাওনি? এতদিন কই ছিলে বলো তো? একটিবারও কি আমাদের কথা মনে পড়েনি? বিপাকে পড়ে গেল হুর। এসব প্রশ্নের জবাব তার কাছে থাকলেও দিতে মন চাইছে না, কারণ প্রশ্নের উত্তর দিতে গেলেই আবারও নিজেকে দোষী মনে করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইমতিয়াজ বলে, এসব কথা তোমরা পরে বলবে, এখন দুজনকে রেস্ট নিতে দাও। রুদ্র ভাইয়া অনেক ক্লান্ত আছেন, কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসবেন, তাকে রুদ্র ভাইয়ের রুমে পাঠিয়ে দিবে। দুর্বল শরীর টেনে টেনে রুদ্ধ নিজের রুমে আসলো। ইমতিয়াজ তাকে ধরতে চেয়েছিল, কিন্তু রুদ্ধ ধরতে দেয়নি। সে নাকি একাই যেতে পারবে, তাই ইমতিয়াজ আর তাকে ধরেনি। রুদ্ধের ক্লান্ত দুর্বল শরীর দেখে হুরের বুকে চিনচিন ব্যথা উঠেছে। আজ তার জন্যই রুদ্ধের এই পরিস্থিতি। রুদ্ধের এই অবস্থা যতই দেখছে ততই নিজেকে দোষারোপ করছে। চোখের কোণে আবারও পানি জড়ো হলো। চোখে পানি নিয়ে রুদ্ধের দিকে এগিয়ে গেল। রুদ্ধের এক হাত নিজের কাঁধে রাখলো। হুর তার এক হাত রুদ্ধের পিঠে এবং এক হাত তার কোমরে ঠেকালো। রুদ্ধের পা জোড়া থেমে গেল। হুরের দিকে তাকালো। মাথা নিচু করে আছে হুর, যেন বড় মাপের এক অপরাধ করেছে। আসলেই তো সে অপরাধ করেছে। অপরাধ না করলে তো আর এভাবে মাথা নিচু করে থাকতো না। রুদ্ধকে থেমে যেতে দেখে হুর মাথা নিচু করে কাপা স্বরে বলল, চলুন। কথা না বাড়িয়ে হুরের সাহায্যে নিজের রুমে আসলো সে। সাথে সাথে রুমের মধ্যে ডাক্তার হাজির। পেছনে এসেছে ইমতিয়াজও। বিছানায় হেলান দিয়ে বসে আছে রুদ্ধ। ডাক্তার প্রথমে রুদ্ধকে স্ক্যান করলো, তারপর শরীর থেকে টি শার্ট খুলে ফেলতে বলল। টি শার্ট নামিয়ে দিল রুদ্ধ। ডাক্তার তুলোতে স্যাভলন মাখিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে দিল। চিকিৎসা সম্পূর্ণ করে কাগজে কয়েকটি ওষুধের নাম লিখে ইমতিয়াজের হাতে দিল। বলল, টাইম টু টাইম এসব ওষুধ খাওয়াবেন, দুদিনের মধ্যেই ব্যথা কমে যাবে। আর মলম প্রতিনিয়ত লাগাবেন, তাহলে শরীরের কালছিটে দাগও চলে যাবে। ডাক্তারের সাথে ইমতিয়াজও বের হয়ে গেল। মূলত সে ওষুধ আনতে গিয়েছে। রুদ্ধের পায়ের কাছে বসে নিঃশব্দে কান্না করছে হুর। রুদ্ধের উদম গায়ে মোটা লাঠির দাগ স্পষ্টভাবে কালচে রং ধারণ করেছে। সাদা ফর্সা শরীরে দাগগুলো দেখতে বড্ড বেমানান লাগছে। নিষ্পলকভাবে হুরের কান্না দেখছে রুদ্ধ। মেয়েটাকে কান্না করতে দেখলে যেমন তার মন পড়ে, সেভাবে হুরের কান্নারত চেহারা তাকে আরও বেশি আকৃষ্ট করে। এই যেমন এখন করছে।
হুরকে দেখছে আর অবাক হচ্ছে। কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত পুরুষ সে, এবং তার সদ্য বিবাহিতা স্ত্রী তার পায়ের কাছে বসে বসে কান্না করছে, যদিও জানে সে তারই কষ্টে কান্না পাচ্ছে। রুদ্ধ ভাবেনি হুরকে সে আজ বিয়ে করবে, কিন্তু মন মানেনি। মন বলেছে এখন বিয়ে করতে না পারলে সামনে আরও সংকটে পড়তে হবে, তাই সে এখনই শ্রেয় মনে করেছে বিয়ে করে নেওয়াটা। এর কান্না বন্ধ করার জন্য কিছু বলার পূর্বেই রুমে আগমন ঘটে জেরিনের। পেছনে আসছে লিলিও, দুইজনের হাতে খাবারের ট্রে। সোফার সামনে থাকা সেন্টার টেবিলে দুইজন খাবারের ট্রে রাখলো। লিলি এবং জেরিন দুইজনের মধ্যে একজন চোখ তুলে রুদ্ধের দিকে তাকায়নি। রুদ্ধ সেই সুযোগে নিজের গায়ে পাতলা চাদর জড়িয়ে নেয়। জেরিন রুদ্ধের দিকে তাকিয়ে নিম্নস্বরে বলে, স্যার, আপনার জন্য হালকা কিছু খাবার এনেছি। খাবারের পর আপনাকে ওষুধও খেতে হবে, তাই ইমতিয়াজ স্যার বলেছেন তিনি আসার পূর্বেই যেন আপনি খাবার খেয়ে নেন। রুদ্ধ তার মুখ থেকে শুধু একটাই শব্দ বের করলো, গো। জেরিন আর লিলি যেতেই হুর বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে সেন্টার টেবিলে থাকা খাবারের ট্রে বিছানায় রাখে। বাটির উপর থেকে ঢাকনা সরায়। ভেজিটেবল স্যুপ। ট্রে থেকে চামচ নিয়ে স্যুপ ভালোভাবে নেড়ে নেয়। ধোয়া ওঠা গরম স্যুপ। চামচে একটু স্যুপ নিয়ে ফু দিতে থাকে হুর। যখন মনে হলো খুব ঠান্ডা হয়েছে, তখন রুদ্ধের মুখের সামনে ধরে। রুদ্ধ এখনো হুরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেভাবে তাকিয়ে থেকেই মুখে স্যুপ নেয়। অতিরিক্ত কান্না করার ফলে চোখ মুখ লাল হয়ে আছে হুরের। দেখতে বড্ড লোভনীয় লাগছে। রুদ্ধ হুরের লাল হয়ে যাওয়া গাল এবং নাক দেখছে। চোখ গেল ঠোঁটেও। বারবার দাঁত দিয়ে কামড়ে ধরার কারণে কিছুটা ফুলে উঠেছে। রুদ্ধ সেই দিকেই তাকিয়ে আছে। হুর নাক টেনে রুদ্ধকে খাওয়াচ্ছে। স্যুপ খাওয়ানো শেষ হয়ে গেলে হুর ট্রে থেকে ফ্রুটস নেয়, তবে রুদ্ধ খায় না। খিচুড়িও আনা হয়েছে। রুদ্ধ হুরকে খিচুড়ি খেতে বলে। হুর খেতে না চাইলে রুদ্ধ তার কঠিন বাণী বলে, আমার কাছে থাকতে হলে এক্ষুনি খাবার দাও, না হলে রুম থেকে বের করে দিব। মুখ ফোলালো হুর। ভেঙচিও কাটলো। রুদ্ধ দেখেও দেখলো না। হুর খিচুড়ি খেয়ে নিল। পুরো খেলো না। খিচুড়ি তার প্রিয় খাবারের তালিকায় পড়ে না, তাই অল্প খেলো। ইমতিয়াজ ঔষধ নিয়ে হাজির হলো। হুরকে বুঝিয়ে বলল কখন কোনটা খেতে হবে। মনোযোগী হয়ে হুর মাথায় গেঁথে নিল। ইমতিয়াজ একবার রুদ্ধকে পর্যবেক্ষণ করে চলে গেল। হুর প্যাকেট থেকে মেডিসিন বের করে প্রেসক্রিপশন দেখতে লাগলো। 3টা ঔষধের পাতা থেকে 3টা ট্যাবলেট নিয়ে রুদ্ধের হাতে দিল। রুদ্ধও খেয়ে নিল। আপনার শরীর অনেক দুর্বল, এখন আপনার ঘুমানো উচিত। জলদি ঘুমিয়ে পড়ুন। রুদ্ধ একধানে হুরের দিকে তাকিয়ে আছে। সেভাবে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তুমি ঘুমোবে না? হুর ড্রয়ারের ভেতরে মেডিসিনের বস্তা রাখতে রাখতে বলল, হ্যাঁ, আমিও ঘুমাতে যাচ্ছি। কোথায়? হুর এবার ভ্রুকুচকে রুদ্ধের দিকে তাকিয়ে বলল, কোথায় মানে আবার কি? অবশ্যই আমার রুমে। বিছানায় গায়ে এলিয়ে দিল রুদ্ধ। স্বাভাবিক ভঙ্গিতে বলল, বিয়ের পর স্বামী স্ত্রীরা এক রুমে থাকে। নিয়ম মাফিক 2 ঘন্টা পূর্বে তোমায় শরীয়ত মোতাবেক বিয়ে করেছি। এখন তুমি আমার বউ, তাই এখন থেকে আমার রুমেই থাকবে, আমার বিছানায় ঘুমাবে। হকচকালো হুর। কয়েক মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল যে কিছুক্ষণ আগেই তার এবং রুদ্ধের বিয়ে হয়েছিল। যদিও বিয়ের সময় রুদ্ধ হুরের কাছ থেকে মতামত নেয়নি, হয়তো প্রয়োজন মনে করেনি। তবে হুর যে বাধ্য হয়ে বিয়ে করেছে এমনটাও না। রুদ্ধের এহেন কথায় হুরের সর্বাঙ্গ কেঁপে উঠল। নিম্নস্বরে কিছু বলতে চাইল, তার পূর্বেই রুদ্ধ বলল, এক্সকিউজ দিতে হলে লজিক দিয়ে বলবে। আর এমন তো না যে তুমি এই প্রথম আমার সাথে শুবে। বিয়ের আগেও তুমি আমার সাথে রাত কাটিয়েছো, এক বিছানায় ঘুমিয়েছো। যদিও বিয়ের আগে এবং পরের ব্যাপারটা খুবই ভিন্ন, তখন কিছু হলেও অনেক কিছু হয়নি। পরবর্তীতে যে কিছু হবে না তার গ্যারেন্টি দিতে পারছি না। তবদা মেরে দাঁড়িয়ে রইল হুর। কণ্ঠনালী শূন্য হয়ে গেল। শুকিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমার ফ্রেশ হওয়া জরুরি। তোমার রুম থেকে কাপড় নিয়ে এখানে ফ্রেশ হও। আর কাল জেরিনকে বলে দেবে তোমার রুমের প্রয়োজনীয় জিনিস আমার রুমে শিফট করতে। অস্পষ্ট স্বরে হুর বলে, আচ্ছা। নিজের রুমে চলে যায় হুর। সেখান থেকে একটি লম্বা টি শার্টের প্লাজো নিয়ে আসে। রুদ্ধের ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কয়েকবার রুদ্ধের রুমে আসলেও তার ওয়াশরুমে কখনো আসা হয়নি তার। তবে ধারণা করেছিল ওয়াশরুমটা বেশ সুন্দর হবে। ধারণা সত্যি হলো। কল্পনায় যেমনটা কল্পিত করেছিল তার থেকেও দ্বিগুণ সুন্দর এই ওয়াশরুম। এমন ওয়াশরুম দেখলে যে কেউই ওই ওয়াশরুমের মধ্যে দিনরাত কাটিয়ে দিতে পারবে। ওয়াশরুমের মধ্যে প্রবেশ করতেই প্রথমে নজরে এলো ডান পাশে থাকা বড় আয়নার দিকে।
ড্রেসিং টেবিলে যেমন আয়না থাকে এবং সামনে তাক সিস্টেম থাকে, এটাও সেভাবে বানানো। প্রয়োজনীয় শ্যাম্পু, সাবান, তেল, আরও কিছু জিনিস রাখা আছে, যা হুর আইডিয়া করতে পারছে না। ওয়াশরুমটি মূলত 2 ভাগে বিভক্ত করা। এক পাশে কমোড বসানো, আর এক পাশে শাওয়ারের ব্যবস্থা, মাঝে কাচের দেওয়াল। আশ্চর্যের ব্যাপার হলো কোনোটার মধ্যেই দরজা নেই, তবে পর্দা ঘেরা। আলিশান একটি ওয়াশরুম দেখে হুরের মন ভরে উঠল। ইচ্ছে করছে ঘন্টার পর ঘন্টা এখানেই সময় কাটিয়ে দিতে, কিন্তু আজ এই ইচ্ছেকে বলিদান দিতে হবে, কারণ তার প্রচুর ঘুম পাচ্ছে। তাই দ্রুত ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। সামনে তাকিয়ে দেখল রুদ্ধের চোখ বন্ধ। হুর শান্ত হয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে আল্লাহকে শুক্রিয়া জানালো যে রুদ্ধ ঘুমিয়ে গেছে। তোয়ালে দিয়ে মুখ মুছে রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে হুর। গভীর চিন্তায় সে মগ্ন। কোথায় ঘুমাবে তা ভেবে পাচ্ছে না। সোফার দিকে নজর পড়তেই বিশ্বজয়ের হাসি দিল। সোফার দিকে পা বাড়াতে নিলেই গম্ভীর কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করে। লাইট নিভিয়ে বিছানায় আসো। হঠাৎ রুদ্ধের কথা শুনে হকচকিয়ে গেল হুর। পিছন ঘুরে দেখে রুদ্ধের চোখ এখনো বন্ধ। হুর বুঝে গেল রুদ্ধ ঘুমানোর ভান করছে। হুরের মুখশ্রী করুণ হয়ে আসলো। কাঁপুনি দিয়ে উঠল শরীর। দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। এলোমেলো পা ফেলে সুইচ বোর্ডের কাছে গিয়ে বাতি বন্ধ করে ডিমবাতি জ্বালিয়ে দিল। হুরকে ডিমবাতি জ্বালাতে দেখে রুদ্ধ পুনরায় বলে, ডিম লাইট বন্ধ করে ফেরি লাইট জ্বালাও। হুর যতদূর জানে রুদ্ধের রুমে কোনো ফেরি লাইট নেই। তাহলে রুদ্ধ কোন ফেরি লাইট জ্বালাতে বলছে তাই ভাবনার বিষয়। রুদ্ধ যেহেতু বলেছে ফেরি লাইট জ্বালাতে, তাহলে অবশ্য রুমে ফেরি লাইট লাগানো আছে। তাই এক এক করে সব সুইচ চাপতে লাগলো সে, কারণ সে ফেরি লাইটের সুইচ জানে না। তারপর পরপর কয়েকটা সুইচ টেপার পর ফেরি লাইট জ্বলে উঠল। ফেরি লাইট চালানোর সাথে সাথেই ঝলমলে হয়ে গেল সারা রুম। দেখতে খুব মোহনীয় লাগছে। বড় থাই জানালার পর্দায় ফেরি লাইট লাগানো, মাঝে মাঝে কয়েকটা প্রজাপতি ডিজাইনও লাইট আছে। হুর আরও একটি জিনিস খেয়াল করলো, এতদিন রুদ্ধের খাটে পর্দা ছিল না, কিন্তু আজ আছে। পর্দাগুলো এখন মোড়ানো, তাই হয়তো সে খেয়াল করেনি। ধরা যায় চারিদিক থেকেই পর্দা ঘেরানো, ওপরের অংশতেও। এবং ওপরের অংশতেও ফেয়ারি লাইট লাগানো আছে। সেখানে সবগুলো ফেয়ারি লাইট প্রজাপতি ডিজাইনের। পর্দার রং বেগুনি কালার বিধায় সাদা কালার সব ফেয়ারি লাইটও ফুটে উঠেছে, চারিদিকে জলজল করছে। হুরার নিজেকে সামলাতে না পেরে দ্রুত রুদ্ধের খাটে উঠে পড়ল। রুদ্ধের অপর পাশে গিয়ে বসলো। মুখ হাঁ করে ফেয়ারি লাইট দেখতে লাগলো। রুদ্ধ খাটের চারিদিকে ঘেরা পর্দার রশ্মি ধরে টান মারল। সাথে সাথে ঝরঝর করে সিল্কি পর্দাগুলো খুলে গেল, ঢেকে গেল পুরো খাট। ওপরের দিকে তাকিয়ে থেকে রুদ্ধের দিকে তাকালো হুর। দেখলো তার চোখ বন্ধ। মনে করলো দুর্বলতার কারণে ঘুমিয়ে গেছে, তাই সেও মাঝে দূরত্ব রেখে খাটের কিনারায় ঘেঁষে শুয়ে পড়ল। মাঝে একটা বালিশও রাখলো, কারণ তার বালিশ রেখে শোয়ার অভ্যাস। যদিও এক সাইডে বালিশ রাখেনি, কারণ রুদ্ধের রুমে তেমন বালিশ নেই। গুনে গুনে 3টে বালিশ তার বিছানায় পাওয়া যায়। ফেরি লাইটের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় সেও চোখ বন্ধ করে ফেলে। প্রচুর ঘুমের কারণে চোখ মেলে রাখতে পারছে না। কিছুক্ষণ পর নিজের শরীরে কারো অস্তিত্ব টের পেল। ঝাঁকুনি দিয়ে উঠল সমস্ত শরীর, খানিক কেঁপে উঠল। সাথে সাথে আঁখি পল্লব খুলে ফেলল। দেখল রুদ্ধ তার উপরে শুয়ে আছে, তার বুকে মুখ গুছে আছে। রুদ্ধ তার 2 হাতে হুরের পিঠ গলিয়ে হুরকে জাপটে ধরতে চাইল। হুরের নরম তুলতুলে পিঠের তলে তার শক্তপোক্ত হাতে দেবেও গেল। হুর নিজের নিঃশ্বাস আটকে শক্ত শক্ত হয়ে শুয়ে রইল। চোখ স্থির হয়ে আছে ওপরের দিকে। তখনই ভেসে আসলো রুদ্ধের মোহনীয় কণ্ঠ। বউ। বুক ঢিপ ঢিপ করছে হুরের। বউ শব্দটি রুদ্ধের মুখে বড়ই মধুর শোনালো। কোনো একদিন যে সে রুদ্ধের বউ হবে তা কি কখনো সে কল্পনা করেছিল? একদমই না। এই গম্ভীর পুরুষালী কণ্ঠের ব্যক্তিকে যে সে এত করে চাইবে তা কি কখনো কল্পনা করেছিল? সে কখনো কল্পনা করতে পারেনি যে রুদ্ধের সাথে তার এমন বন্ধন হবে। রুদ্ধের সাথে এমন একটি বন্ধনে আবদ্ধ হয়ে গেছে যে এখন এক মুহূর্ত রুদ্ধকে ছাড়া তার চলবে না। আটকে রাখা নিঃশ্বাস ধীরে ধীরে নিতে লাগলো। তবে বুকের ঢিপ ঢিপ শব্দ কমছে বই বাড়ছে। হুরের বেগতিক হৃদয়ের স্পন্দন শুনে রুদ্ধ আবার বলে, ও বউ। চোখ খিচে 2 হাত দিয়ে রুদ্ধের পিঠ খামচে ধরে সে। জ্বলে উঠল রুদ্ধের পিঠ। শরীরের ক্ষত এখনো বহুত কাঁচা, তবুও সে মুখ থেকে উফ পর্যন্ত শব্দ বের করল না। হুরের বুক থেকে মুখ উঠিয়ে উন্মুক্ত গলায় নিজের অধর ছোয়ালো। নিজেও নড়ল না, নিজের অধরও সরালো না। রুদ্ধের মোহনীয় ডাকে সাড়া না দিয়ে পারল না হুর। ভেঙে যাওয়া কণ্ঠে বলল, রুদ্ধ হুরের গলায় ঠোঁট ছোঁয়া অবস্থাতেই বলল, নিয়ম অনুসারে আজ আমাদের বাসর রাত, তাই না?